দেখো, যশোর বোর্ড 2020-এর কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই প্রথম অংশটুকু দেখো, এই প্রথম অংশটুকু হচ্ছে তোমার গুণোত্তর ধারা থেকে নেওয়া। ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করতে বলতো না, ওই অংশটুকু নেওয়া। আর এই দ্বিতীয় অংশটা হচ্ছে তোমার সমান্তর ধারা 13.1-এর, এটা সম্ভবত 20 দাগ, ঠিক আছে? ওই 20 দাগ থেকে নেওয়া, ঠিক আছে? আমি বলতাম না যে 8 দাগ আর 20 দাগ একটু আমরা আমাদের কাছে একটু কঠিন লাগতো, এবং এটাই ইম্পর্টেন্ট ছিল। 8 দাগ 13.1-এর, তো ওইখান থেকে নেওয়া আর কি 20 দাগ। তো আর এই ক দাগটা হচ্ছে, ক দাগটা এই অধ্যায়ের অঙ্ক না, তাও আমি করাই দিব কারণ খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে? তো ইজি জিনিস না শিখে রাখবো কেন? পাও, হ্যাঁ? তাহলে দেখো ক দাগ কি বলছে, যশোর বোর্ড সরি 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এটা আমি জাস্ট সংক্ষেপে বোঝাচ্ছি। দেখো, এই 2x এবং 32 যদি ক্রমিক সমানুপাতি হয়, ঠিক আছে, এখানে আমরা লিখবো যে 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে কি হবে? x ইকুয়াল টু হবে এই 2 গুণ 32, বুঝতে পারছো? অতএব x ইকুয়াল টু এই দুটো গুণ করলে কত হবে? 64, হ্যাঁ 64। আর ঠিক আছে, 2x ক্রমিক সমানুপাতি হলে এটা, সরি এখানে x স্কয়ার ইকুয়াল টু এটা হবে, বুঝছো? যদি ক্রমিক সমানুপাতি হয়, এটা সংক্ষেপে বুঝালাম। তো x স্কয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 64, তাহলে x ইকুয়াল টু হবে 64, অতএব x ইকুয়াল টু এই যে প্লাস মাইনাস 8, অতএব x ইকুয়াল টু 8 হবে, প্লাস 8 হবে, মাইনাস 8 হবে না। কেন হবে না? এখানে বলছে যে x এর মান 0 থেকে বেশি হবে। প্লাস মাইনাস হলো কেন? প্লাস রুট করলেই প্লাস মাইনাস, বুঝতে পারছো? কোনো কিছু রুট করাই মানে প্লাস মাইনাস 8। তোমরা তো দাও না, শুধু ওই জিনিসটাই বসাই দাও যে 64 রুট করলে 8 হয়, শুধু 8 বসাই দাও, কিন্তু তা কিন্তু না, রুট করলেই প্লাস মাইনাস, বুঝতে পারছো? তো এখানে শুধু প্লাস 8 কেন হবে? কারণ এখানে বলছে যে x এর মান হবে 0 থেকে বড়, এই যে বলে দিছি, বুঝতে পারছো? আর যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখতে হবে এইটা স্কয়ার ইকুয়াল টু হবে এই দুইটার, মানে প্রথমে 2 থাকবে আর 32 গুণ করে দিই। বুঝতে পারছো? এখানে শুধু x লিখলে হবে না, x স্কয়ার লিখতে হবে, বুঝতে পারছো? স্কয়ার হবে। তাহলে এটা তো বুঝালাম, এটা এই অধ্যায় না, তাও করলাম আর কি। এইটা পরেরটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়েরই অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক বেশি আসে আর কি। এম এন ও পি এর মান নির্ণয় করো। 12টাই খুলছি আমি। হ্যাঁ, তাহলে এইখানে প্রথমত আমার একটা ধারা বের করতে গেলে, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা এখানে বলে দিছে, তো গুণোত্তর ধারার কি প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে সাধারণ a ইকুয়াল টু 6, দেওয়া আছে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত? 6, তাই না? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত মানে কি? আগের তো ভাগে সাধারণ অনুপাত মানে কি? পরেরটা ভাগ আগেরটা, তার মানে m/6, ঠিক না? আবার n/m, আবার লেখা যায় p/n, এইভাবে ঝামেলা। লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায় যে সাধারণ অনুপাত হচ্ছে m/6, n/m, p/n। হ্যাঁ, তুমি বলতেছো এইভাবে ঝামেলা, ওই যে দ্বিতীয় পদ তৃতীয় পদ ধরে করবা, তাই তো? আচ্ছা, ওটাও আমি দেখাই দিবা না, এটা আগে দেখ। এটা কেন করা? এমসিকিউ তে অনেক লাগে সংক্ষেপে করতে গেলে, বুঝছো? এটা এমসিকিউ আমি আজকে সম্ভবত আজকে দিছি নাকি, আজকে দিছি নাকি, ওইটা দেই নাই মনে হয়। দেখি আমি এমসিকিউ যে শর্ট গুলো দিই, দেখবা এই টাইপে এমসিকিউ খুব সহজে করা যায়। তোমার স্যার পেজ আছে? হ্যাঁ, এদিকে দেখো। স্যারের কাছে তো নেই, দেখেন। আচ্ছা, ও এখানে আমি করাই দিবা। আচ্ছা, এই তাহলে এটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে প্রত্যেক পরবর্তীটারে পূর্ববর্তীটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এগুলো কি সাধারণ অনুপাত না? এই m/6 যা n/m তাই p/n তাই একই কথা না? হ্যাঁ, একই কথা কিনা? আচ্ছা, তাহলে প্রথম পদের সাধারণ অনুপাত পাইলাম। আমার বলতেছে এইবার দেখো, এই 1 2 3 4 5, পাঁচতম পদ কত? ভাইয়া 3/8। তাহলে আমরা ধারাটির পাঁচতম পদ বের করবো। এখন
ধারাটির 5তম পদ ইকুয়াল টু, তো তম পদ নির্ণয় সূত্র e r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক না? আচ্ছা, এর মান কত? 6, আর এর মান কত? m/6, ঠিক আছে। n এর মান হচ্ছে 5, যেহেতু 5তম পদ বের করতে বলছে, তো 6 ইনটু m/6 এর পাওয়ার হচ্ছে 4। এটা কি 5তম পদ? হ্যাঁ, তাহলে সত্যমতে আমরা লিখতে পারি, সত্যমতে লিখতে পারি যে 6 ইনটু m/6 ইকুয়াল টু কত? এই 3/8 লিখতে পারি কিনা? কিভাবে লিখতে পারি? কারণ এটাই তো 5তম পদ। এই যে 1 2 3 4 5তম পদ আমরা এটা বের করছি, 5তম পদ এটা বের করছি, আর এখানে 5তম পদ কত? 3/8, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। হ্যাঁ, লিখতে পারি কিনা? আচ্ছা, এর উপরে ছিল হচ্ছে কত? 4 ছিল, এই সাইডেই করাই। তাহলে দেখো এখানে আমি m/6 টু দি পাওয়ার 4 থাকলো, আর এই 6 এই সাইডে কি গুণ ছিল না? ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে, 8 গুণ 6 হয়ে গেল, ঠিক আছে। তো m/6 টু দি পাওয়ার 4 থাকলো, এই সাইডে আসতেছে 3/48, তো m/6 টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 করলে এখানে m4, ঠিক আছে। আর 6 টু দি পাওয়ার 4 করলে কত হয়? এই যে 6 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 1296, ঠিক না? তো এখানে আমি লিখবো হচ্ছে 1296 ইকুয়াল টু 3/48। আচ্ছা, m টু দি পাওয়ার 4 থাকলো, 1296টা এখানে নিচে আছে না? ওই সাইডে গেলে কি উপরে যাবে না? হ্যাঁ, এবার আমি এটা গুণ করি, 1296 গুণ 3। আচ্ছা, এটা আমি 48 দিয়ে ভাগ দিয়ে দেখি কত হয়। 81 আসতেছে, বুঝছো? ভাগ দিয়ে 81 আসছে। হ্যাঁ, এই যে 3 গুণ 1296 এটা গুণ করলাম, দেন ওইটারে 48 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? 81। আচ্ছা, এখানে যদি আমি এইদিকে দেখো, m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি? 3 টু দি পাওয়ার 4। তো উভয় পক্ষেতে যদি এই দেখো পাওয়ার একই হয়ে গেছে না? এই পাওয়ার কি একই হয়ে গেছে না? এখানেও 4, এখানেও 4 না? হ্যাঁ, তাহলে পাওয়ার যদি একই হয়ে যায় তাহলে আমি লিখতে পারি m ইকুয়াল টু এই যে 3 লেখা যায়। তাহলে m এর মান আমি পেয়ে গেছি, আমার m n ও p এর মান বের করতে হবে, ঠিক কি না? তাহলে পরবর্তীতে আমরা এবার বের করব হচ্ছে, আমি পেয়ে গেছি। এখন আমি এখানে পাইছিলাম না, এখন এখন আমি লিখতে পারি, দেখো এখানে আমি পাইছিলাম না m/6 ইকুয়াল টু কত? n/m লিখছিলাম। তো m এর মান কত পাইছি? 3, n আর m এর মান কত পাইছি? 3। তো কাটাকাটি করতে যদি অসুবিধা হয় তাহলে ডিরেক্ট তোমরা কি করবা? কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে। 6 আর n গুণ করলে, মানে এই বরাবর গুণ করলে কি হয়? 6n, আর এই বরাবর গুণ করলে কি? 3 গুণ 3। হ্যাঁ, তো n ইকুয়াল টু, এই উপরে আছে 3 3 কে 9, নিচে আছে কত? 6। এটা কি বুঝতে পারছো? বুঝো না? আবার বলবো, এই দেখো কোনাকুনি গুণন করতে হবে। এই যে m এর মান তো 3, এই বসালাম, m এর মান কি? 3 বসালাম, ঠিক আছে। এবার আর গুণন করো, n আর এই যে 6 গুণ করলে কি? 6n হয়, আর এই 3 3 গুণ করলে কি? 3 গুণ 3 হয় কত তাইলে? এই যে 9/6। অতএব n ইকুয়াল টু আমার তাইলে কত হলো? অতএব n ইকুয়াল টু হলো, এই দেখো এখানে একটু কাটাকাটি করা যায়। 9 দিয়ে 9 রে যদি তুমি কত দিয়ে কাটো? 3 দিয়ে, 3 3 কে 9, 3 2 6, তাহলে 3/2। এটা কিসের মান? n এর মান, ঠিক আছে। n এর মান কি 3/2? আচ্ছা, ওইটা তোমরা রাখবা কেন? ওইটা কাটাকাটি তো সহজে করা যায়, আর যদি তা নাও করতে পারো ক্যালকুলেটরে কাটাকাটি তো আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে এটা হয়ে গেল, আমি n এর মান পেয়ে গেলাম। এবার কিসের মান? p এর মান দিয়ে দেখবা ক্যালকুলেটরে, বোঝাই যাচ্ছে। এটা p এর মান বের করতে হবে। তাহলে এইখানে দেখো আমি লিখতে পারি, আবার লিখতে পারি, দেখো আমরা এখানে কি জানি? n/m ইকুয়াল টু কি? n/m ইকুয়াল টু কি? p/n না? হ্যাঁ,
তো এইখানে আমরা n এর মান বসাই দিব, m এর মান বসাই দিব। n এর মান কত ছিল? n এর মান পাইছি 3/2, 3 m এর মান পাইছি 3, আবার এমনি 3। p এর মান বের করতে হবে, তাই না? n এর মান কত পাইছি? 3/2। তো এখন তুমি কি করবা, এই যে দেখো, এই নিয়মটা একটু শিখাই, তারপরে আমি শর্টকাটটা বলতেছি। সেটা হচ্ছে এই 3/2 এর নিচে 3টা হচ্ছে ভাগ আছে, তাহলে আমরা কি করব, গুণ দিয়ে উল্টাই লিখবো। তাহলে 3/2 গুণ দিলাম, উল্টাই লিখলাম, 3 এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, উল্টাই লিখলাম। ঠিক আছে, এখানে p থাকলো, উল্টাই লিখলাম, 2 গেল উপরে, 3 আসলো নিচে, বুঝি? 3 আর 1 গুণ করলে 3, নিচে থাকে 3 দুনো কত 6, 2 আর p গুণ করলে 2p, নিচে থাকে কত 3, বুঝি? এবার দেখো এখানে আমি এই কোনাকুনি গুণন করলাম, তাহলে 6 দুনো কত হয় 12 p, আর এনে 3 তিরিকে কত 9, অতএব p ইকুয়াল টু কি 9/12। তুমি কাটাকাটি করো, 3 দিয়ে কাটা যায়, 3 তিরিকে 9, 3 4 12, অতএব p ইকুয়াল টু কত 3/4। তাহলে n এবং p এর মান পাইছি, হ্যাঁ পাইছি কিনা? আচ্ছা, ওইখানে যে শর্টকাটটা বলতেছিলাম, দেখো এই 3 আর p যদি তুমি গুণ করো কোনাকুনি, তাহলে হয় কি 3p, আর এই 3/2 আর 3/2 যদি তুমি গুণ করো, তাহলে কত হয় 9/4, ঠিক না? তাহলে দেখো আমি ওই জিনিসটা এইখানে তোমার একটু দেখাই দিই সংক্ষেপে, কিভাবে শর্টকাটটা করবো। এখানে 3/2 আর p আর 3 গুণ করলে কি হয় 3p। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি কি এইটি কি করছেন, মানে কি এই না এইটার পরের স্টেপ? না, এটা তো হয়ে গেছে, হ্যাঁ। আর আলাদা আরেকটা নিয়মে করা যায়, আমি সেটা ছোট করে দেখাই দিচ্ছি তোমার, বুঝতে পারছো? 3 আর p গুণ করলে 3p, আর 3/2 গুণ করলে কত হয় 3/2 গুণ 3/2, ঠিক আছে? তো 3p ইকুয়াল টু এখানে কত হবে 9/4, হ্যাঁ? তো p ইকুয়াল টু হবে তাহলে কত 9/4, তো আছে 3 এখানে গুণ ছিল, তাহলে এখানে এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? বুঝো নাই? বলছিল আপনি আমার বলতেছে আরে নিচে আসলো না, এটা উপরে ছিল না, এর নিচে 1 উপরে ছিল না 3টা, ওই নিচে চলে আসলো না, ভাগ হয়ে গেল না নিচে, তাহলে এক কাটে দাও, 9 রে 3 দিয়ে, 3 তিরিকে 9, অতএব p ইকুয়াল টু কত হলো 3/4। এটা মিলছে? তো তুমি ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, আচ্ছা, এইভাবেই করাতে। এইভাবেই তো দেখাই দিলাম। হ্যাঁ, ওইটা এইটা বেশি বড়। এটা বড় হয়ে গেছে, কিন্তু এটা কাজে লাগে অন্য অন্য জায়গায়, ঠিক আছে? ও, তাহলে আমরা একটু দেখি ওভারভিউ দিয়ে। এবার প্রথমে আমরা কি করব, যে ধারাটির প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করব, ঠিক আছে? এখন আবার বলছে ধারাটির, এই যে ধারাটির দেখো এখানে বলছে পঞ্চম পদ 3/8, তাহলে আমরা প্রথমে কি করছি, ধারাটির পঞ্চম পদ বের করি, ঠিক আছে? এই ধারাটির পঞ্চম পদ বের করি, ধারাটির পঞ্চম পদ বের করে নিছি। আর ধারাটির পঞ্চম পদ তো 3/8, এই যে পঞ্চম পদ কত 3/8 না, তাহলে এই পঞ্চম পদ ইকুয়াল টু কি 3/8। তাহলে এইখান থেকে আমরা কি করছি, m এর মান বের করছি। এখন আমরা এখানে পাইছিলাম যে m/6 ইকুয়াল টু n/m, ওই জিনিসটা কাজে লাগাই, দেখো m/6 ইকুয়াল টু n/m যদি আমি লিখি, ওইখানে যদি আমি m এর মানটা বসাই দিই, m এর মান যদি বসাই দিই, তাহলে কার মান পাবো, n এর মান পেয়ে যাব। এখন n এর মান যখন আমি পেয়ে গেলাম, n এর মান কি পেয়ে গেছি না, n এর মান কত 3/2 না, আবার কি করব, আমি জানি n/m ইকুয়াল টু কি p/n, তো ওইখানে n এর মান বসাবো, m এর মান বসাবো, তাহলে কার মান পাবো, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার খ নাম্বার। এবার গ নাম্বারটা দেখো কি বলছে, কোন সমান্তর ধারার প্রথম p পদের সমষ্টি p এবং q পদের সমষ্টি p। সমান্তর ধারা, এটা কত ফার্স্ট এটা বুঝতে পারতেছো, এটা একটা সমান্তর ধারা। তাহলে ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর লিখে ফেলো, ঠিক আছে? ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইকুয়াল টু d, কোন সমান্তর ধারার p পদের সমষ্টি q, তাই না? দেওয়া আছে p পদের সমষ্টি q। আচ্ছা, n তম পদের সমষ্টি নির্ণয় কি বলো তো, n/2
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা n তম পদের সমষ্টি না? তাহলে p পদের সমষ্টি যদি বের করো তাহলে ওই n এর জায়গায় কি বসবে? p বসবে। বুঝতে পারছো? তো 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু, বুঝি? এইখানে এবার দেখো এই পিটা উপরে আছে না, ওই সাইডে গেলে ওই পিটা নিচে চলে যাবে। আর এই টুটা নিচে আছে না, ওই সাইডে গেলে পিটা টুটা উপরে চলে যাবে। বুঝতে পারছো? লিখে দেয় 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটা আমি রাখলাম, ঠিক আছে? এন্ড এই পি বাই টু, এই পি বাই টুটা আমি চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাইতে যাচ্ছি, তাহলে 2 ওই সাইডে গেলে উপরে চলে গেল 2 কিউ, আর পি উপরে আছে এই সাইডে আসলে নিচে হয়ে চলে গেল। বুঝতে পারছি? এটা আমার 1 নম্বর সমীকরণ। আবার কি এখানে বলছে না কিউ পদের সমষ্টি পি? হ্যাঁ বলছে না? আবার কি তাহলে কিউ পদের সমষ্টি পি, কিউ পদের সমষ্টি ইকুয়াল টু কি? পি। তাহলে কিউ পদের সমষ্টি কি হবে? কিউ বাই টু ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু পি। এবার দেখো তাহলে এই 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এখানে থাকলো, এই টুটা এই সাইডে নিচে আছে না, ওই সাইডে গেলে উপরে চলে গেল 2p, আর কিউটা উপরে ছিল নিচে চলে আসলো। এটা হলো কি কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন আমার কাজ হবে কি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব, অথবা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, যে কোনোটা করলে হবে। তাহলে আমি লিখি 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর 2 নাম্বার থেকে বের করে একটা সমীকরণ থেকে, হ্যাঁ 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। বুঝছো? লেখা বুঝতেছো? হ্যাঁ হাতের লেখা একটু ভালো তো। এদিকে দেখ, 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2q বাই পি, আর এখানে 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2p বাই পি। এখানে দেখো তাইলে আমি এখানে এই যে বিয়োগ করো, বিয়োগ করলে কি করতে হয়? চিহ্ন পরিবর্তন করতে হয় না? তাহলে এখানে হলো প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে প্লাস ছিল কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। প্লাস 2a মাইনাস 2a কেটে যায়, আর এখানে p মাইনাস 1 ইনটু d মাইনাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু এখানে 2q বাই p মাইনাস 2p বাই q। বুঝি? বুঝো না বলো? মাইনাস এবার এই ডিটা গুণ করে দাও, pd মাইনাস d, d আর p গুণ করলে pd, d আর মাইনাস গুণ করলে মাইনাস d, মাইনাস d আর q গুণ করলে কি qd, মাইনাসে মাইনাসে প্লাস d, এখানে আবার লসাগু p q p লসাগু, p p মিলে গেল, থাকে কি q, qটা ওর সাথে গুণ করলে কি হবে 2q স্কয়ার, q q মিলে গেল, p থাকে ওর সাথে গুণ করলে 2p স্কয়ার। তো এখানে মাইনাস d প্লাস d কেটে গেল, থাকে হচ্ছে pd মাইনাস কি qd। হ্যাঁ, আর এখানে হচ্ছে 2q স্কয়ার মাইনাস 2p স্কয়ার হইছে, ঠিক কি না? এইটা আমি এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে কি থাকে q স্কয়ার মাইনাস p স্কয়ার, থাকে কি না? আচ্ছা এখান থেকে দেখো d কমন যায়, d কমন যায় না, তাহলে থাকে কি p মাইনাস কি q। হ্যাঁ, আর এখানে দেখো 2 ইনটু, এখানে দেখো এই যে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আমরা জানি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি না? হ্যাঁ, তাহলে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ারের সূত্র কি? আমি লিখতে পারি কিউ প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি লিখতে পারি, আর নিচে হচ্ছে কি পি কিউ। আচ্ছা এখানে দেখো এই ডির সাথে পি মাইনাস কিউটা কি আছে? গুণ আছে না? ওই সাইডে গেলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে নিচে চলে যাবে না?
হ্যাঁ, তাহলে কিউ প্লাস পি, আর এখান থেকে আমি মাইনাস কমন নেবো, এইটা থেকে কি কমন নেব, মাইনাস। তাহলে এখান থেকে এই যে মাইনাস কমন নিলে কি হবে, উল্টে যাবে, মাইনাস পিটা এখানে এসে প্লাস পি হয়ে যাবে, আর এখানে হলো মাইনাস কিউ হয়ে যাবে। বুঝতে পারছো? নিচে হলো পি কিউ আছে, আর এই পি মাইনাস কিউটা এই সাইডে কি আছে, গুণ আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে। তো পি মাইনাস কিউ কেটে যায়, যায় কি না? যাই স্যার। তাই এই মাইনাস ওয়ান আর এই টু গুণ করলে এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু কিউ প্লাস পি, নিচে থাকে হচ্ছে পি কিউ। বুঝতে পারছো? এটা কিসের মান পেলাম, ডি এর মান। ঠিক আছে, কি পাইছি, ডি এর মান বের করছি। এখন আমার এখানে বের করতে বলছে কি জানো, আমার এখানে বের করতে বলছে পি প্লাস কিউ পদের সমষ্টি। এখন পি প্লাস কিউ পদের সমষ্টি ইকুয়াল টু পি প্লাস কিউ পদের সমষ্টি। এর মান তো বের করলেন, ডি এর মান একে বসাবেন না। এদিকে দেখো, ওইটা হচ্ছে ওই 8 দাগের অঙ্ক, এটা হচ্ছে 20 দাগের। দেখ, পি প্লাস কিউ পদের সমষ্টি ইকুয়াল টু কি, ওই যে n তম পদের সমষ্টি যদি আমরা লিখতাম তাহলে কি লিখতাম, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d না? তা আমরা বের করতে বলছি কি পি প্লাস কিউ তম পদের সমষ্টি না? তাহলে n এর জায়গায় কত বসবে, পি প্লাস কিউ বসবে, পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d। বুঝি? হ্যাঁ, বুঝেছেন? এইদিকে দেখো, তাহলে এই যে পি প্লাস কিউ বাই 2 থাকলো, আর এখানে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস কিউ ডি লিখতে পারি। এই ডিটা কি এই তিনটার সাথে গুণ আছে না? এই ডিটা, এই পি প্লাস কিউ মাইনাস 1 সাথে গুণ আছে না? আমি কি করছি, এই ডিটা প্রথমে পি মাইনাস 1 এর সাথে গুণ করে নিয়েছি, তাহলে আর বাকি থাকে কি, প্লাস কিউ, এই প্লাস কিউ ডি করে দিচ্ছি। গুণ করলে আসতো কি পি ডি মাইনাস ডি প্লাস কিউ ডি, ওইটা আমি একটু ভাগ করে লিখছি আমার নিজের সুবিধা। বুঝতে পারছো কিনা? তাই যদি হয় তাহলে দেখো পি প্লাস কিউ বাই 2 এখানে থাকলো, এই 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, এই যে আমরা এখানে পাইছিলাম, কই, এই যে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, এই যে এইটা 2q বাই পি। ও এই সেম। তাহলে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 2q বাই পি প্লাস কিউ ইন্টু ডি এর মান আমি কত পাইছি না, ডি এর মান কত পাইছি, এই যে মাইনাস 2 ইন্টু কিউ প্লাস পি বাই পি কিউ। বলো বুঝো কিনা? পি প্লাস কিউ বাই 2 থাকলো, ঠিক আছে, আর এখানে থাকলো 2q বাই প্লাসে মাইনাসে মাইনাস, এই 2টা কি এই দুইটার সাথে গুণ হবে না, এই দুইটার সাথে গুণ হবে না, তাহলে 2q প্লাস 2p হবে। ঠিক আছে, আর নিচে আছে কি p। বুঝতে পারছো? তাহলে এখানে p প্লাস q বাই 2 থাকলো, আর এখানে লসাগু হচ্ছে p, p মিলে গেল 2q মাইনাস এখানে 2q প্লাস 2p। ঠিক আছে, আর এখানে তাহলে p প্লাস q বাই 2 থাকলো, এখানে হচ্ছে 2q মাইনাস 2q প্লাসে মাইনাসে মাইনাস 2p, নিচে থাকে হচ্ছে p বাই 2, এই মাইনাস 2p প্লাস 2q কেটে গেল, আর এখানে থাকে মাইনাস 2p আর নিচে থাকে কি p, এই p এই মাইনাস 2p আর নিচে থাকে কি, এই p আর এই p কেটে যায়, আর এই 2 কেটে যায়, থাকে কি মাইনাস ইনটু p প্লাস মাইনাস করে থাকে। এই যে মাইনাস 1 কোনো কিছু নেই মানে কি মাইনাস 1, ওই সাইডে চ্যাপ্টার তো পুরো ক্লোজ, তাই তো? এটা মাইনাস আছে না, এই যে তুমি এই যে p রে কাটছো, p একটা p এখানে 1 আছে না, হ্যাঁ। তাহলে আর এখানে মাইনাস 1 হয়ে যাবে না, তাহলে আপনি -2 আর +2 কেমনে কাটবেন? আরে মাইনাস 1 ইনটু 2 আর নিচে 2, তাহলে 2 কেটে যায় না, আগে কি মাইনাস 1 থাকে না, মাইনাস 1 আর 2 গুণ করলে কি মাইনাস 2 হয় না, এটা आंसर।